regarding Nepal, Sri Lanka and India, তাদের তুলনায় আমার তো মনে হয় যে আমরা অ্যালকোহল অ্যাবিউজারের সংখ্যা খুবই কম। আর যে কথাটা যে এক্সট্রামেরিটাল রিলেশন, আনইউজুয়াল সেক্স বিহেভিয়ার, এটা ওই যে 3 কান্ট্রি উল্লেখ করলাম তাদের তুলনায় নিশ্চয়ই আমাদের কম, এটা আমাদের অ্যাজাম্পশন আর। তো আমাদের তারপর আমাদের প্রিফারেন্স রেটটা বেশি কেন স্যার? এটার কারণ হলো আসলে এটার কারণ হলো কি, আসলে রেট তো ছিল অনেক 10-এর উপরে। এই সাবকন্টিনেন্টের রেট ছিল 10-এর উপরে। যারা ভ্যাকসিনেশন প্রোগ্রামটা খুব ভালোভাবে সাকসেসফুলি করতে পারছে, আগে ইমপ্লিমেন্ট করতে পারছে, তাদের দেশে রেট তো আমাদের দেশে কমে গেছে, আরো কম হবে। আমরা আরো কম হবে না, এটা যেটা বলছি আরো কম। আমাদের দেশে আরো কম ভ্যাকসিনেশন প্রোগ্রামটা আমাদের দেশে অনেক সাকসেসফুল। আমরা কিন্তু এই যে এসডিজি গোল কিন্তু আমরা অলরেডি আমরা রিসিভ করে ফেলছি, কিন্তু আমাদের দেশে ভ্যাকসিনেশন প্রোগ্রামটা অনেক সাকসেসফুল। এটা একটু কম হবে স্যার, যেহেতু আমরা পাইছি। কারণ আমাদের স্টাডিটা কেমন স্যার বলি, যেমন আপনি কি করলেন, আপনি এক জায়গায় 500 লোকের দেখলেন, দেখে বললেন যে বাংলাদেশে এত রেট। আরেকজন কি করলো, 200 লোক স্টাডি করে কি করে দিল, আমি স্টাডি করছি এত পাইছি। এই যে দেখেন কত বড় রেঞ্জ, 4 থেকে 7 কেন হয়েছে? এটা হয়েছে এই কারণে, কেউ স্টাডি করে বলছে আমার এখানে 8 আছে, আরেকজন বলছে আমার কাছে 2 আছে, একজন মিলে কি করছে এভারেজ 4 থেকে 7 লাখ আছে। আর ওদের যেখানে ভ্যাকসিনেশন যত সাকসেসফুল, ওই জায়গায় হেপাটাইটিস বি ভাইরাসের এটা তো কম। ঠিক আছে, আমরা যত অনেক চেষ্টা করছি। থ্যাংক ইউ স্যার। প্রথমে সিম্পল কথা অনেকে জানা হয়তো, তো এইচপিএস এর পজিটিভ মাদার হলে আমরা একটা বলছেন স্যার যে একটা অ্যান্টিজেন ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবিন দুইটা থাকে। এখন তো পেন্টার সাথে ইপিআর আন্ডার ইপিআই শিডিউল হেপাটাইটিস ভ্যাকসিন দেওয়া হচ্ছে 6 উইকস, 6 সপ্তাহের দেওয়া। তো সেখানে 1 মাস পরবর্তীটা পেন্টার সাথে এইচপি দেওয়া হয়। তো যে বাচ্চাটা স্যার এইচপিএস পজিটিভ, তাকে তো আমরা বাড়তে একটা ডোজ দিয়ে দিই। তো সেই তো পেন্টার সাথে আবার সে 3টা ডোজ পেয়ে যাচ্ছে। তো এটা তো তার ডেফিনেটলি বেনিফিশিয়াল ইফেক্ট নাকি জন্মের সময় যেটা দেওয়ার কথা এটা আমরা এসকেপ করতে পারি। না, এটা এসকেপ করা যাবে না, এটা তো দিতেই হবে, দেওয়াটা মাস্ট। দেওয়ার পরে নরমাল যে ভ্যাকসিনের শিডিউল সে যাবে। ভ্যাকসিন তুমি 2টা বেশি দিলে কোনো সমস্যা নাই, ভ্যাকসিন যদি আমি 2টা জায়গা 10টা দিই কি হবে? কিছু হবে না। নরমাল যে শিডিউলটা আপনারা বলছেন স্যার 016, এটা কি মানে নরমাল? না, ওইটা না, ওইটা ক্লিয়ার করে। এটা হলো যে 016 তো আমরা সব মানুষকে দিব, কিন্তু যে মাদারের যে ভাইরাস পজিটিভ তার চাইলে একটা ডোজ দিই, শুধু একটা ইমিউনোগ্লোবিন দিয়ে দিব, আর একটা ভ্যাকসিন দিব একদিকে। এটা শুধু একটাই অতিরিক্ত আর কিছু না। আর বাকি যেটা শিডিউল যেটা আছে না, ওই 6, 10, 14 তে যেটা আছে সেটা চলবে, সেটাতে কোনো ইয়ে নাই। এটা একটা এক্সট্রা ডোজ, কিন্তু এটা কাউন্টে আসবে না। একটা প্রশ্ন আছে স্যার, একটু আগে যে প্রশ্নটা রাইজ করলো রিগার্ডিং মানে এইচপিএস পজিটিভ থাকলে মানে বিয়ে শাদী করবে। তো আমার মনে হয় বিয়ার আগে আমরা কিন্তু ছেলে বা মেয়ের বায়োডাটা দেখতে চাই। তো সবাই যদি এই বায়োডাটার মধ্যে এইচপিএস হেপাটাইটিস বি ভ্যাকসিনেটেড এবং কোভিড ভ্যাকসিনেটেড এরকম যদি একটা কোলেশন দিয়ে দেয়, তাহলে আমার মনে হয় হ্যাঁ, এইটা না, এটার দুইটা দিক আছে। আমি আমার ব্যক্তিগত জীবন দিয়ে বলতেছি, আমি মনে করলাম যে এটা তো একটা, আমি তখন দেশের বাইরের থেকে আসছি, আমি একটা চমৎকার সবচেয়ে ইন্টারন্যাশনালি রিপোর্টেড একটা ল্যাব থেকে আমার নিজের সমস্ত কিছু করে, ইনক্লুডিং এসবিএস, এজি, থ্যালাসেমিয়া ইত্যাদি ইত্যাদি যা আছে সবকিছু করে একটা চমৎকার খামে ভরে আমি এইটা আমার মানে হবু পার্টনারের বাড়িতে পাঠাইলাম। বিয়েটা ভেঙে যাওয়ার উপক্রম হলো। কেন? নিশ্চয়ই কোনো সমস্যা আছে, তা নাহলে পরে এগুলো পাঠাচ্ছে কেন? তুমি বলতেছো যে ইন রিটার্ন তারা পাঠাবে, তারা তো পাঠানোর ধারে কাছে দিয়েও নাই, তারা এটাকে একটা নেগেটিভ পয়েন্ট হিসাবে নিল। তো তুমি তো এটা এই দেশে আশা করতে পারো না। আমি যেমন কিছু বলার জন্য শুধু আমার দুশোকে একটা ধন্যবাদ দেওয়ার জন্য দাঁড়িয়েছি। কারণ দুশোকে যদি ধন্যবাদ না দেয়, তোমার এগুলো আমার দুশো ধন্যবাদ দিল। আমাদের ডাইরেক্টর স্যার এখানে বলেছেন যে কিছুটা ল্যাকিং আছে, যে ভিটামিন সরি যে ভাইরাস সি ভাইরাস সম্পর্কে তেমন কিছু বলা হয়নি। আচ্ছা, আমি বেসিক্যালি প্রিভেন্টিভ মেডিসিনের লোক।
আমরা জানি যে আমাদের উদ্দেশ্যটাই হলো যে প্রিভেনশন। আর আমরা প্রিভেনশন তখনই করতে পারি আমরা যদি পজিটিভ এজেন্ট এন্ড মোড অফ ট্রান্সমিশনটা যদি আমরা জানি, তাহলে মোড অফ ট্রান্সমিশনটা যদি জানি, ট্রান্সমিশনটা যদি আমরা ব্লক করে দিতে পারি, তাহলে অনেকটা প্রিভেনশন হয়ে যায়। আর ভ্যাকসিনেশন এটাও প্রাইমারি প্রিভেনশনের একটা অংশ। এখানে স্লাইডগুলোতে বা কোভিডে এই মোড অফ ট্রান্সমিশনটা যেটা ল্যাকিং হয়ে গেছে, এটা দিলে করে আর একটু ভালো হতো। থ্যাংক ইউ দোস্ত, সো মেনি থ্যাঙ্কস। আর স্পিকারকে অনেক ধন্যবাদ যে সুন্দর প্রেজেন্টেশনের জন্য। স্লাইড প্রিপারেশন খুবই সুন্দর হয়েছে, অন্যান্য সেমিনারের তুলনায়। তো আমি শেষ কথা বলতে চাচ্ছিলাম, আরেকটা প্রশ্ন হলো যে আমরা এখানে অনেকেই আছি হেপাটাইটিস বি ভ্যাকসিন নেই, আমাদের নিতে হবে কি? আমরা যদি নেই তাহলে কি কোন মাত্রাটা, অর্থাৎ দেখেন বডি টাইটারটা দেখে তারপরে। ঠিক আছে দোস্ত, অনেক ধন্যবাদ। ভ্যাকসিন আসলে ভ্যাকসিন তো সবাই নেওয়া উচিত, তাই না? সবাই নেওয়া উচিত। ভ্যাকসিন আর কি টেস্ট করবো, দুইটা ব্লাড টেস্ট করবো, এইচবিসি এন্ড এইচবিসি। আর বলা আছে যে ও গাইডলাইন 50 বছরের উপরে বলছে যে 50 বছর বয়স হয়ে গেলে তোমরা ভ্যাকসিন নেওয়ার না প্রয়োজন নেই, নিতে পারে না নিতে পারে। আচ্ছা, কারণ আমাদের পাশে যদি রুল কিছু বলো, রুল রুল কিছু বলো, বলো বলাতে লাগবে। ধন্যবাদ স্যার, খুব সুন্দর প্রেজেন্টেশন দিয়েছেন এবং স্যার আসলে এইটাও খুব ভালো লাগছে। স্যার যে জিনিসটা স্যার এখন ইমপ্রুভ করে নাই, স্যার কোশ্চেনারি সেশনগুলি কিন্তু স্যার ইমপ্রুভ করে নাই, যেটা স্যার আপনার এখানে ট্রাই করলাম স্যার বলা ছিল। আসলে স্যার জুনিয়র আমি যে ট্রাই করলাম, আমাকে ধন্যবাদ দাও। কিভাবে কোশ্চেন করতে হয় সেটা হচ্ছে একটা আর্ট স্যার। আমরা কিন্তু স্যার আমাদের মর্নিং সেশনে মাস্ট কোশ্চেন, প্রত্যেক ইন্টারনেট থেকে শুরু করে মাস্ট কোশ্চেন করতেই হবে, এটা আমাদের চালু আছে, স্যাররা জানেন। তো এক্ষেত্রে সেমিনারে যদি কোশ্চেন কিভাবে করতে হয় যদি শিখে যেত, তাহলে কি পরবর্তীতে তাহলে যদি তাদের ইমপ্রুভমেন্ট হতো। এটা স্যার হয় নাই। এটা সেমিনার কমিটিকে স্যার আমি আবার বলবো স্যার আর একটু কিভাবে ইমপ্রুভ করা যায়। তাহলে আমি একটা কোশ্চেন করি স্যার, সেটা হলো স্যার আপনি বলছেন আমাদের যেটা গাইডলাইন আছে যে হেপাটাইটিস মাদার ইনফেক্টেড হলে ব্রেস্টফিডিং এর কোনো কন্ট্রাইন্ডিকেশন না, বাট আপনার একটা স্লাইডে স্যার আপনি বলেছেন যে পিডিএফ যে স্যার ওটা নিলে শুধুমাত্র সে ব্রেস্টফিডিং করতে পারবে। স্লাইডে আছে না, এই ড্রাগটা নিলে শুধুমাত্র সে ব্রেস্টফিডিং করতে পারবে, যেটা আমাদের ন্যাশনাল গাইডলাইনের সাথে যাচ্ছে না। নাম্বার 1 আর নাম্বার 2 স্যার হয়তো জানার জন্য, কিন্তু পুরো সেমিনারটা প্রতিটা লাইনে আমি আমাদের ভিতরে আছে ওই স্যার মাদার পজিটিভ কিন্তু ভাইরাল লোড না দেখে আমরা গাইডলাইনে যেটা আছে চোখ বন্ধ করে স্যার আমরা অ্যান্টিজেন অ্যান্টিবডি দিচ্ছি বেবিকে, কিন্তু স্যার এখানে সবার তো সামর্থ্য নয়, কিনার টাকা পয়সা একটা ব্যাপার আছে, অ্যান্টিবডি তো অনেক টাকা লাগে। সেক্ষেত্রে ভাইরাল লোড দেখে যদি কম থাকে তাহলে কি স্যার ওকে না দিয়ে কি করা যায় কিনা, এই তো ব্যাপার। মানে মায়ের যদি বিভাইরাস পজিটিভ থাকে অবশ্যই অবশ্যই বাচ্চাকে তাকে ভ্যাকসিন কিন্তু স্যার ভাইরাল লোড যদি কম থাকে সেক্ষেত্রে কম বেশি কোনো ব্যাপার না, দিতে হবে। মার বিভাইরাস পজিটিভ, সে টেস্ট করুক বা না করুক, বাচ্চাকে অবশ্যই ভ্যাকসিন দেওয়া লাগবে। স্যার আমরা এখানে স্যার একটু জানার জন্য স্যার, যেহেতু স্যার আমরা জানি অ্যান্টিজেন ই যেটা এটা অ্যাক্টিভ ফর্ম, অ্যান্টিজেন ই যেটা স্যার এই সার্ভিস অ্যান্টিজেনটা যদি স্যার লো থাকে তাহলে না দিয়ে পারা যায় কিনা? না না, এটা হলো যে অ্যান্টিজেন যে লো থাকে তার ট্রান্সমিশন হওয়ার সম্ভাবনা কম, কিন্তু এটা তো লাইফ এন্ড ডেথের ব্যাপার। একটা ভাইরাস বাচ্চার যে জন্মের সময় বি ভাইরাস ইনফেক্ট হওয়া মানে কি তার জীবন শুধু যে একটা রোগীর বি ভাইরাস পজিটিভ কি সাইকোলজিক্যালি তার কি অবস্থা হয়, সাইকোলজিক অবস্থা তার কি, তার ফ্যামিলির কি অবস্থা সাইকোলজি, মনের মধ্যে একটা ভয় আমি তো মারা যাবো কদিন পরে, তাই না? তাকে অবশ্যই ভ্যাকসিন দেওয়া হবে। আর তুমি যেটা বলো টিডিএফ না, এই কথাটা আসলে ঠিক না আর কি, এটা কথা ঠিক না। সব বাচ্চারাই দুধ খাবে, বুকে দুধ খাবে। কারেকশন করতে হবে। তুমি যে এটা যে ধরছো, তুমি একজন কি বলবো অতি বুদ্ধিমান লোক, ধরার কথা আমি আমার মাথায় একটু আসছিল কি এই কথা লিখছে কেন, তাকে এটা পরে আমরা কারেকশন করি। ঠিক আছে, সব বাচ্চারাই মায়ের দুধ খাবে। আচ্ছা জোহরা বলো মাইক্রোবায়োলজির প্রফেসর একটু কথা বলো।
তো আজকের হেপাটাইটিস বি এর যে থিমটা সেটা খুবই সুন্দর একটা থিম, লেটস ব্রেক ইট ডাউন। দ্যাট মিন্স যে আমরা সবসময় বলি যে এটা প্রিভেনশন ইজ বেটার দ্যান কিউর, সো আমাদেরকে যে প্রিভেনশনই করতে হবে, এই জন্য আমাদের এটা। তো যেটা হয় যে প্রিভেনশনের জন্য আমাদের যে মেইন জিনিসটা করতে হয় সেটা হলো আর্লি ডায়াগনোসিস অ্যান্ড দেন ট্রিটমেন্ট। সো আর্লি ডায়াগনোসিসটা একটা অনেক বড় ইম্পর্টেন্ট। একটা জিনিস আমি বলতে চাচ্ছি যে এই যে আমরা শুনলাম যে নিওনেটাল যদি ইনফেকশন হয় সেটার ক্রনিসিটি অ্যাবাউট 95% দেন অ্যাডাল্ট। এটা হয় কেন? এটা হয় আসলে নিওনেটের আমাদের যে ইমিউন সিস্টেম, এটা সেল মিডিয়েট ইমিউন সিস্টেমটা খুব উইক থাকে, যার ফলে আমাদের এই ওদের ক্রনিসিটিটা ডেভেলপ বেশি করছে। এটা একটা বড় কারণ। আর একটা জিনিস যে স্যাররা বললেন যে হেপাটাইটিস বি ভাইরাস ইজ হাইলি ইনফেকশাস দেন এইচআইভি ভাইরাস দেন হেপাটাইটিস সি ভাইরাস। এটা খুবই সুন্দর একটা কথা, কারণ হলো এইটার ভাইরামিয়াটা হয় খুব বেশি, যার ফলে ভাইরাল লোডটা খুব বেশি থাকে, যার ফলে এটা এই ইনফেক্টেড পারসন থেকে সেটা যদি নিডল স্টিং ইনজুরি হয় যেটা খুব বেশি চান্স থাকে। হ্যাঁ, এটা একটা কারণ। আরেকটা জিনিস আমি যেটা বলি যে যেহেতু নিওনেটরা ইনফেক্টেড হলে আমাদের একটা এত খারাপ ইমপ্যাক্ট হয়, সেজন্য আমাদের যেটা অবশ্যই মনে রাখতে হবে যে হেপাটাইটিস বি ভাইরাস ইনফেক্টেড মাদারের বেবির ক্ষেত্রে স্যার যেটা বলেছে একটু যে পোস্ট ভ্যাকসিনেশন সেরোলজিক্যাল টেস্ট আমাদের করতে হবে সবাইকে। এটা সাধারণত করা হয় ভ্যাকসিন শিডিউলটা কমপ্লিট হলে, লাস্ট যে শিডিউলটা হবে তার থেকে 1 থেকে 2 মাসের মধ্যে এই টেস্টটা অবশ্যই করতে হবে। এবং এখানে থাকবে হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনটাও করতে হবে, প্লাস সাথে আমাদের অ্যান্টিবডি টাইটারটা দেখতে হবে। অ্যান্টি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিবডিটা যদি এটা 10 মিলি ইন্টারন্যাশনাল ইউনিট পার ml অথবা তার চেয়ে বেশি থাকে, তাহলে অবশ্যই আমাকে বলতে হবে যে এটা ডিজিজ অনগোয়িং, কারণ এটা আমাদের ইমিউনাইজেশনটা প্রপারলি হয়নি। সো এই যে পোস্ট ভ্যাকসিনেশন সেরোলজিক্যাল টেস্ট আমরা করি, সেটা করি সাধারণত ইমিউনাইজেশন স্ট্যাটাস এবং ডিজিজ স্ট্যাটাসটা দেখার জন্য পেশেন্ট। সো এটা আমাদের অবশ্যই একটু হবে। সার্ভিস অ্যান্টিজেনের সাথে আমাদের অবশ্যই ভাইরাল লোডটাও দেখা ভালো। আরেকটা জিনিস যেটা স্যার বললো যে এটা ভ্যাকসিনেশন না ন্যাচারাল ইনফেকশন, এটা আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করব? যদি একটা পেশেন্টে ভ্যাকসিনেশন থাকে তাহলে সাধারণত অ্যান্টি হেপাটাইটিস বি সারফেস যে অ্যান্টিবডি সেটা আমরা পাবো। আর যদি তার ন্যাচারালি ইনফেক্টেড পারসন থেকে ইমিউনিটি ডেভেলপ করে, সেক্ষেত্রে আমরা অ্যান্টি হেপাটাইটিস বি সারফেস অ্যান্টিজেনের সাথে আমরা অ্যান্টি কোর অ্যান্টিবডিটাও পাবো। So thank you all for thank you sir for like thank you. Başka bir ses bölmek istiyorsan, sen bir kez comment bölmek ister misin? আচ্ছা, এই বলছি আমিও thank you Department of Health for nice presentation and for nice scenario. The conference show as well as outside the conference. তো এখানে একটা জিনিস আমি একটু দেখতে চাই, আউটকাম। এখানে হেপাটাইটিস সি ওর অ্যান্টিজেন যেটা লেখা হচ্ছে, সিআরপি লেখা হচ্ছে, মোস্ট প্রবাবলি নিউ টেস্ট কোর রিলেটেড অ্যান্টিজেন, সি অ্যান্টিজেন যেটা কোর অ্যান্টিজেন সেটা তো সিএস হ্যাঁ, নট সিআরপি। নতুন নিউয়ার মার্কার। হ্যাঁ, আমাদের ভাইরোলজিতে আমরা যতটুকু জানি আর সিএসবি সিএসি কোর অ্যান্টিজেন, একটা হলো ই অ্যান্টিজেন আর একটা হলো সাবস্টিটিউট তিনটা অ্যান্টিজেন। যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো যে মানে হেপাটাইটিস বি ভাইরাস আমরা খুব সহজভাবে জানি যেটা এনভেলাপাস। এনভেলাপ তো আমাদের করোনা তো আছে। তো এনভেলাপ আমরা কিভাবে টেস্ট করতে পারি? ইজি ওয়ে, এই যে গ্লিসারিন কি বলে টিশার দেন আদার তার তো মোস্ট ইজি অ্যাভেলেবল হচ্ছে খাবার। এনভেলাপ ভাইরাসের এনভেলাপটা নষ্ট করে দিলে তা আর কাজ শেষ, সুদা বাংলায় যদি বলি যায়। আর যেটা হলো যে আমরা ক্লাসে স্টুডেন্টদেরকে বলি
যে দুইটা ভাইরাস আছে, যে দুইটা ভাইরাসের রিভার্স ক্লাস এনজাইম আছে, আবার দুইটাতে কিন্তু ভিডিও তার একটা হলো হেপাটাইটিস বি ভাইরাস আর একটা হলো এইচআইভি ভাইরাস। দুইটাতে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ এনজাইম আছে, দুইটাতে কিন্তু ভিডিও আছে। আর এই যে প্যাসিভ অ্যাক্টিভ ইমিউনাইজেশন আমরা যেটা করাই ইমিউনোলজি, একটা তো কথাই হইলো যে মাদার যদি এইচবিএস এর পজিটিভ হয় তাহলে সেই ক্ষেত্রে তার নিউবর্ন বেবিকে ভ্যাকসিন এবং ইমিউনোগ্লোবুলিন দিতে হবে। পাশাপাশি নিডল স্টিক ইনজুরির ক্ষেত্রে আমাদের মাইক্রোবায়োলজিতে পরিষ্কার বলা আছে যে সেই ক্ষেত্রে প্যাসিভ এবং অ্যাক্টিভ দুটি একসাথে দিতে হবে। হ্যাঁ, নিডল স্টিক ইনজুরি। আর আমরা যেটা ছাত্রদেরকে সবসময় বলি সেটা হলো যে হেপাটাইটিস বি এর ল্যাব ডায়াগনোসিস, যে 5টা টেস্ট, 2টা অ্যান্টিজেন, 3টা অ্যান্টিবডি। এখানে কিন্তু আছে 3টা অ্যান্টিজেন, কিন্তু কোর অ্যান্টিজেন আমরা ডিটেকশন করতে পারি না, কারণ এটা ভিরিয়নের ভিতরে থাকে, যার কারণে কোর অ্যান্টিজেন আমরা ডিটেকশন করতে পারি না। কিন্তু এটার অ্যান্টিবডিটা আমরা ডিটেকশন করতে পারি, কিন্তু 3টা অ্যান্টিবডি, 2টা অ্যান্টিজেন। আর ক্রনিসিটির যে ব্যাপারটা আসছে সেটা হলো যে আমরা বলি যে 5 to 10% এরিয়া অ্যাডাল্টের ক্ষেত্রে হয়, নিউনেটে তো অনেক বেশি। তো এইচবিএস এর যখন পজিটিভ থাকে মোর দ্যান 6 মান্থ, তখনই আমরা সাধারণত তাদের এরিয়া বলে মোর দ্যান 6 মান্থ পরে, 4 মাস পরে যদি কারো এইচবিএস এর পজিটিভ পাওয়া যায়। তবে এখানে আবার কেরিয়ার নিয়েও একটু আছে। কেরিয়ারকেও আমরা আবার দুইটা ভাগে ভাগ করি, একটা হলো সিম্পল কেরিয়ার যেটা এইচবিএস এর পজিটিভ কিন্তু ইএসই নেগেটিভ, আরেকটা আছে সুপার কেরিয়ার বলি আমরা, সেটাতে দুইটি পজিটিভ পাওয়া। তো এছাড়া ট্রিটমেন্টের ব্যাপারে তো আমার অত কিছু বলার সুযোগ নাই, এখানে বেগো স্যাররা আছেন, ওনারা বলবেন, চিকিৎসা দিবেন, খুবই ভালো করবেন। আমরা ছাত্র রিলেটেড টুকটাক যতটুকু পারি বলি আর কি। থ্যাংক ইউ। ঠিক আছে, thank you sir. We are near about at the end of the session. আজকে আমাদের এই সেমিনার রুমটা যারা এত সুন্দর করে সাজাইছে, যে কোম্পানি আমাদের হেল্প করছে সেমিনার করার জন্য, এভারেস্ট ফার্মাসিউটিক্যালস, তাদের কিন্তু সব ড্রাগই আছে, অ্যান্টিভাইরাল সব ড্রাগ অ্যাভেলেবল, অ্যান্টি ক্যান্সার ড্রাগ অ্যাভেলেবল। আমি এভারেস্ট কোম্পানির আরএসএম সাহেবকে একটু 20 সেকেন্ডে বলবো। চেয়ারপারসন, রিসোর্স পারসন এবং অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আমি নুরুল হুদা এভারেস্ট ফার্মাসিউটিক্যালস এবং আরএসএম হিসেবে আছি। তো আজকের এই প্রোগ্রামে আমি থেকে অত্যন্ত গর্ববোধ করতেছি। আমি একটা কথা না বললেই হয়, আমার ক্যারিয়ার প্রায় 15 বছর। এই অল্প ক্যারিয়ারে আমি অনেকগুলো সিএমইতে অ্যাটেন্ড করেছি, কিন্তু আজকের মতো এত ইন্টারেক্টিভ আসলে সিএমই কোথাও দেখিনি। আমার খুব ভালো লাগছে, কারণ এখানে বিভিন্ন ডিপার্টমেন্টের ইন্টারাকশন এত সুন্দরভাবে হয়েছে, কোনো গভর্নমেন্টে আমি সত্যি কথা দেখিনি। এই জন্য আমি খুব গর্ব করতেছি। আর দ্বিতীয়ত, আমাদেরকে এই সিএমইতে সুযোগ করে দেওয়ার জন্য আমি অত্যন্ত ধন্যবাদ জানাইছি। আর আমাদের এই এভারেস্টের জন্মই হচ্ছে অ্যান্টিভাইরাল বা লিভারের প্রতিষেধক ওষুধ দিয়ে। আমাদের নেক্সাটে রয়েছে, ভাইরালেন্স রয়েছে, এই আর কি। তো ভবিষ্যতে আমরা থাকতে যাচ্ছি আপনাদের সামনে, এই বলে শেষ করছি। ধন্যবাদ। থ্যাংক ইউ। আমাদের আগামী সেমিনার অর্গানাইজ করবে সার্জারি ইউনিট, ইউনিট 1, and then ডিপার্টমেন্ট অফ মেডিসিন ইউনিট 2। চেয়ারম্যান স্যার শেষ করবেন। ঠিক আছে, আমি মানে আমাদের রিসোর্স পার্সন আমিনুল স্যার কিছু বলার জন্য একটা স্যার কিছু বলবেন স্যার। আমি আজকে পার্টিসিপেন্ট যারা আছে সবাইকে ধন্যবাদ জানাই, কারণ পার্টিসিপেন্ট না থাকলে কিন্তু একটা সেমিনারের কোনো মূল্য থাকে না। এবং আজকে আপনারা সবাই টাইমলি আসছেন, তার জন্য সবাইকে ধন্যবাদ। আমি আমার ডিপার্টমেন্টের সকল ডাক্তার, আমাদের 3জন ডাক্তার আছি, 3জন ডাক্তার এবং আমি 4জন মিলে আমাদের ডিপার্টমেন্ট চালাই। আমি আমার ডিপার্টমেন্ট জুনিয়র 3জন ডাক্তারকে ধন্যবাদ জানাই, তারাই কিন্তু প্রিপেয়ার করছে এই স্লাইডগুলি, তারা অনেক কষ্ট করে প্রিপেয়ার করছে। এবং এভারেস্ট ফার্মাসিউটিক্যালস ধন্যবাদ জানাই আমাদেরকে হেল্প করার জন্য। এবং সকল পার্টিসিপেন্টকে আমি আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আপনারা যাওয়ার সময় সবাই একটা করে ছোট প্যাকেট নিয়ে যাবেন। আমরা এখানে আমাদের সেমিনার